আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কী অবস্থা সবার? কেমন আছো সবাই? কেমিস্ট্রি ক্লাস নেওয়ার কথা ছিল, বাট মনটা ভালো না, মনটা খারাপ। আর নতুন চশমাটা কিনছিলাম, ভেঙে গেছে, আমার হাতেই ভুলে চাপ লেগে ভেঙে গেছে আর কি। তো এই জন্য তোমাদের কেমিস্ট্রি ক্লাস তো তোমরা জানো একটা লেংদি ক্লাস হওয়ার কথা ছিল। মোটামুটি হচ্ছে আমরা 113 পর্যন্ত মনে হয় সলভ করছিলাম, তো আরও প্রায় 150 প্রশ্ন সলভ করে গেলাম। তো মন খারাপ থাকলে আসলে লাইভ ক্লাস আমি নেই না খুব বেশি, বাট তোমাদের পেইড বেসিক ক্লাস যেহেতু ফিজিক্স নিয়ে নিচ্ছি, লেংদি ক্লাস, এই জন্য এটা স্কিপ করলাম, আগামীকাল নিব ইনশাল্লাহ। আজকে হচ্ছে ফিজিক্সের একটা অধ্যায় পড়ায় দিই, তোমরা পড়তে থাকো, ঠিক আছে? ওকে, চলো পড়াশোনা শুরু করা যাক। এখানে শুরুতে দেখবা যে সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে কি ঘটে। তো আমাদের একটু বুঝতে হবে যে এই সরল ছন্দিত গতিসম্পন্ন যে কণাগুলো, এগুলো আসলে কি বোঝায়, এবং গতিপথের মধ্য অবস্থান, গতিপথের সর্বোচ্চ অবস্থান, বিস্তার অবস্থান, কোথায় বেগ কেমন, সরণ কেমন এবং ত্বরণ কেমন, এই তিনটা জিনিস তোমাকে মূলত পড়তে হবে। তো খুবই ইজি একটা বিষয়, একটা চিত্র আঁকবো, এই চিত্রটা যদি বুঝে যাও তাহলে সূত্র সহ বিষয়গুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে। সেই চিত্রটা আমাদের ফোকাস করো। তপন স্যারের এমসিকিউ কিন্তু এখান থেকে অনেকগুলা, ইসাক স্যারে কম, অল্প শর্ট এমসিকিউ, বাট তপন স্যারে হিউজ এমসিকিউ দিয়ে রাখছে, প্রায় একটা টপিকে 30-40টা এমসিকিউ দিয়ে রাখছে। তো একটা চিত্র বুঝলে দেখবা সবগুলো ক্লিয়ার। তো ধরো এটা হচ্ছে একটা ঝুলন বিন্দু, ঝুলন বিন্দু মানে হচ্ছে এখান থেকে একটা সুতা বা দড়ি দিয়ে আমি একটা বলের মতো একটা জিনিস এখানে ঝুলাই দিছি, ঠিক আছে? এটাকে যখন আমি এখান দিয়ে টুক্কা দিব, তো টোকা দিলাম, এটা আস্তে আস্তে দুলা শুরু করবে। তো দুলতে 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 এটা সর্বোচ্চ মনে করো এই পর্যন্ত আসছে। তাহলে এই যেটাও কিন্তু সুতাই, এটা কিন্তু আসলে সুতাই। তো দুলতে 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 এই পর্যন্ত আছে, তো এটা হচ্ছে আবার দুলতে দুলতে এই পাশে আসবে, ঠিক না? এটা আবার দুলতে 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 এই পর্যন্ত আসবে। তো এই জন্য এর নাম হচ্ছে সরল দোলক, মানে সে হচ্ছে দোলে, তো এই জন্য তার নাম হচ্ছে সরল দোলক। তো মাঝখানের যে অবস্থানটা দেখতেছো এটাকে বলা হয় মধ্য অবস্থান। কি বলা হয় এটাকে? মধ্য অবস্থান বা হচ্ছে সাম্যাবস্থান, ঠিক আছে? দুইটা কথাই মনে রাখবা, অপশনে ভিন্ন ভিন্ন নাম দেয়, একটা হচ্ছে মধ্য অবস্থান, একটা হচ্ছে সাম্যাবস্থান। আর এই যে দেখতেছো এটা হচ্ছে বিস্তার বা সর্বোচ্চ অবস্থান, বিস্তার বা সর্বোচ্চ অবস্থান। বিস্তারটা মূলত কোন পর্যন্ত বলা হয়? এই যে দেখতেছো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে বলা হয় বিস্তার এ, ঠিক আছে? আমরা পর্যাবৃত্ত অধ্যায় পড়তেছি, যারা একটু পরে আসছো আমরা পর্যাবৃত্ত অধ্যায় পড়তেছি। আচ্ছা, ওকে। তো দেখো এই যে এই মাঝখানের বিন্দু থেকে এই কোণার মধ্যে আসতেছে, এটা হচ্ছে আমাদের বিস্তার অবস্থান, ঠিক আছে? ওকে। তো প্রশ্ন করবে সাম্যাবস্থানে বেগ কেমন, ত্বরণ কেমন, বিস্তারে বেগ কেমন, ত্বরণ কেমন। আরেকটা কথা জেনে রাখা ভালো, যেটা সরল দোলক হওয়ার জন্য কৌণিক বিস্তার মানে কোণটা হওয়া যাবে সর্বোচ্চ 4 ডিগ্রি, সর্বোচ্চ 4 ডিগ্রি, 4 ডিগ্রির ছোট হইলে ভালো, বা 4 ডিগ্রির বড় হওয়া যাবে না। আচ্ছা, তো এখন তুমি একটু চিন্তা করো তো, এই বলটা দুলতে 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 এই জায়গায় আয়সা থাইমা গেছে, সে কিন্তু এর উপরে আর যেতে পারতেছে না। তার মানে এই জায়গায় তার বেগটা হচ্ছে সর্বনিম্ন বলা যায়, কারণ বেগ যদি এখানে সর্বনিম্ন বা শূন্য না হইতো তাইলে কিন্তু সে আর উপরে যাইতো। এই জায়গায় যায় সে থাইমা যায়, আবার বেগ আসে, তার মানে এই জায়গায় বেগটা হচ্ছে সর্বনিম্ন বা শূন্য। দেখো
বলটা যখন দুলতে দুলতে এই পর্যন্ত আসে সে কিন্তু হাইয়েস্ট স্পিডে থাকে, এখান থেকে সে যখন যায় ধুম করে যায়। তার মানে এই জায়গাটার মধ্যে তার ভিটা বা বেগটা হচ্ছে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ। আচ্ছা, আমরা কি জানি ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন, ত্বরণ মানে বেগের পরিবর্তন। তাহলে বলো এই পুরো জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি বেগ পরিবর্তন হয়েছে কোন জায়গায়? আমি ধরলাম এই জায়গাতে বেগ হচ্ছে 10, তাহলে আস্তে আস্তে কিন্তু যখন যত উপরে উঠবে তত কি কমতেছে, এখানে 9, এখানে 8, এখানে 7, এখানে 6, এখানে 5, এমনি এই জায়গাটায় 0। তাহলে এইখানে বেগ ছিল 10, এখানে বেগ হচ্ছে 0, তাহলে বেগের পরিবর্তন কত? 10 না? মানে এই জায়গাটায় বেগের পরিবর্তন সর্বোচ্চ না? এইখানে বেগ সর্বোচ্চ, বাট এইখানে বেগের পরিবর্তনটা সর্বোচ্চ। আমরা জানি বেগের পরিবর্তনটা হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি? সময় সাপেক্ষে বেগের পরিবর্তন। এইখানে বেগ সর্বোচ্চ, এখানে বেগের পরিবর্তন সর্বোচ্চ, তার মানে এখানে ত্বরণ হচ্ছে সর্বোচ্চ, ত্বরণ হচ্ছে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম। আর এইখানে ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে মিনিমাম। ঠিক আছে? আরেকটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সর্বোচ্চ সরণ ঘটে কোথায়? এই যে দেখতেছো এইভাবে যাচ্ছে 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 যাচ্ছে, এটা হচ্ছে তার সরণ। তো সর্বোচ্চ সরণ বা ম্যাক্সিমাম যেই সরণ সেটা হচ্ছে বিস্তারের সমান, এর সমান। তাহলে আমরা বলবো এখানে হচ্ছে সরণটা ম্যাক্সিমাম, এবং এই ম্যাক্সিমাম সরণটার মান হচ্ছে এ বা বিস্তারের সমান। এই কয়েকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করবে পরীক্ষায়। আরও জিনিস জিজ্ঞেস করতে পারে যে মনে করো এই সরল দোলক তুমি যেটা দেখতেছো, এই সরল দোলকটার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। দোলনকাল কত? 2 সেকেন্ড। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দোলনকাল বলতে আসলে কি বোঝায়? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে দোলনকাল জিনিসটা কি? ধরো এইখান থেকে যাত্রা শুরু করার পরে সে ঘুরে 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 আবার এখানেই ফেরত আসছে, একবার এখানে গেল আরেকবার এখানে আসলো। তো যাওয়া এবং আসা মিলে মোট যতক্ষণ সময় লাগে তাকে আমরা বলে হচ্ছে দোলনকাল। তাহলে বলো দোলনকাল 2 সেকেন্ড হইলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড। তাহলে আমরা বললাম যে দোলনকাল 2 সেকেন্ড হইলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগে 1 সেকেন্ড। এই ধরনের সরল দোলককে বলা হয় সেকেন্ড দোলক। কি বলা হয়? সেকেন্ড দোলক। কারণ কি? এই দোলকগুলা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে 1 সেকেন্ড সময় লাগে, এই জন্য তাদের নাম হচ্ছে সেকেন্ড দোলক। পরীক্ষায় প্রশ্ন আসে সেকেন্ড দোলকের দোলনকাল কত? আনসার হচ্ছে 2 সেকেন্ড। তার মানে দোলনকাল টি হচ্ছে 2 সেকেন্ড, আর আমরা জানি কম্পাঙ্ক এন সমান 1/t। তো কম্পাঙ্ক কত হবে? 1/t মানে হচ্ছে 0.5 হার্টজ। 0.5 হার্টজ এ হচ্ছে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক, এ হচ্ছে সেকেন্ড দোলকের পর্যায়কাল। এগুলা পরীক্ষা আসে। আবার প্রশ্ন করতে পারে যে সাম্যাবস্থান থেকে বিস্তার অবস্থানে যেতে কতক্ষণ সময় লাগে? দেখো এইখান থেকে এই পর্যন্ত আসতে লাগে 1 সেকেন্ড, তাহলে এটা তো আরো অর্ধেক। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে লাগবে 0.5 সেকেন্ড। তাহলে সাম্যাবস্থান থেকে বিস্তারে অথবা বিস্তার থেকে সাম্যাবস্থানে 0.5 সেকেন্ড। এই কথাগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। আরো দু একটা সূত্র তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আমাদের সর্বোচ্চ বেগ মানে কি? এই যে এই জায়গাটা ভি ম্যাক্সিমাম। সর্বোচ্চ বেগের সূত্র কি? সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম সমান হচ্ছে ওমেগা এ। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম হচ্ছে ওমেগা এ। ঠিক আছে? এটার একটা সূত্র আছে, আমি দেখাবো এখন। খেয়াল করো সবাই, আমাদের বেগ এবং ত্বরণের সূত্রটা মুখস্থ রাখতে হবে। এখান থেকে ছোট ছোট অঙ্ক আসে। বেগ ভি সমান হচ্ছে ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা কিন্তু এটাকে দেখে আসছি যে যখন সরণটা শূন্য, এখানে সরণ কত? এখানে সরণ কিন্তু শূন্য, কারণ কি? এটা সাম্যাবস্থা বা মধ্য অবস্থান, এখানে কিন্তু কোনো সরণ নাই। তো যেখানে সরণ শূন্য সেখানে বেগটা ম্যাক্সিমাম, যেখানে সরণ শূন্য সেখানে সেকেন্ড দোলক মানে ভাবতাম দ্বিতীয় দোলক। না না না, সেকেন্ড দোলক মানে দ্বিতীয় দোলক না। যেই দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড বা অর্ধ দোলনকাল হচ্ছে 1 সেকেন্ড, তার নাম হচ্ছে সেকেন্ড দোলক। আচ্ছা, খেয়াল করো, আমরা বললাম যে যার
সরণের মান হচ্ছে 0, সেখানে বেগটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমি যদি ভি কে ম্যাক্সিমাম লিখতে চাই, ভি ম্যাক্স যদি লিখতে চাই, তাহলে এখানে ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার দিতে হবে। এক্সের জায়গায় 0 বসাই দিলাম। তো দেখো কি থাকে, ওমেগা রুট ওভার এস স্কোয়ার থাকে, যাকে আমরা বলি ওমেগা এ। এই সূত্রটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় বেশ ভালো রকমের প্রশ্ন আসে এখান থেকে। একটা গেল। আরেকটা জিনিস আসে সর্বোচ্চ ত্বরণ থেকে। তো ত্বরণের সূত্র হচ্ছে ত্বরণ এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এখানে মাইনাস কেন সেটা নেমে আসতেছি, আর 1 মিনিট পরে বোঝাবো। এটা হচ্ছে নর্মাল ত্বরণ। আর যদি বলি ত্বরণ ম্যাক্সিমাম, আমরা জানি ত্বরণ সর্বোচ্চ কোথায়? ত্বরণ সর্বোচ্চ হচ্ছে বিস্তার অবস্থানে। বিস্তার অবস্থানে ত্বরণটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমরা কি বলবো, যে এই এক্সের জায়গায় বিস্তারের মানটা বসাবো, মাইনাস ওমেগা স্কোয়ার এ। এ হচ্ছে সর্বোচ্চ ত্বরণের সূত্র। আর অলরেডি একটা জিনিস তোমাদের পড়ায় ফেলছি, যে সর্বোচ্চ সরণ এক্স ম্যাক্স সমান হচ্ছে বিস্তারের সমান। আচ্ছা, তো আমরা একটা জিনিস এখন জানতে চাই যে এখানে মাইনাস কেন, এই সূত্রটার মধ্যে মাইনাস কেন? এটা কিন্তু সরাসরি আসে। কি আসে দেখো, আমি যদি একটা স্প্রিং নিই, মনে করো একটা স্প্রিং নিলাম বা কোনো রাবার নিলাম, এই যে আমার এখানে রাবার আছে, আমি রাবারটাকে ধরে টান দিলাম, আবার ব্যাক চলে গেছে। দেখতে পাচ্ছ কিনা তোমরা, রাবারটাকে ধরে টান দিছি, আবার ব্যাক চলে গেছে। তো যেই বলের কারণে সে ফেরত চলে গেছে তার নাম হচ্ছে প্রত্যয়নী বল। একইভাবে এই সরল দোলকটা উপরে উঠছে, সে ব্যাক আসে কিসের জন্য? প্রত্যয়নী বলের জন্য। তো খেয়াল করে দেখো, বল সবসময় কাজ করে সাম্যাবস্থার দিকে, মানে প্রত্যয়নী বল সবসময় সাম্যাবস্থার দিকে কাজ করে। কারণ কি, সে এই দিকে ব্যাক করতে চায়। সে যখন উপরে উঠে তখনও কি সে এই দিকে ব্যাক করতে চায়। এখান থেকে একটা প্রশ্ন আসে, বল কোন দিকে? সাম্যাবস্থামুখী। কেন তার দিকটা গুরুত্বপূর্ণ? কারণ আমরা জানি বল মানে হচ্ছে ভেক্টর রাশি। বল মানে হচ্ছে কি? ভেক্টর রাশি। তাহলে বলের দিকটা গুরুত্বপূর্ণ, সাম্যাবস্থামুখী। আবার আমরা এই সূত্রটাও জানি যে বল এফ সমান হচ্ছে এম এ। বল এফ সমান হচ্ছে এম এ। তাহলে আমরা বলতে পারি না যে বলের দিক যেই দিকে ত্বরণের দিক সেই দিকে, যেহেতু দুইটা ভেক্টর রাশি। তাহলে বলও এই দিকে কাজ করে, ত্বরণও এই দিকে কাজ করে। দুইটার দিকে কোন দিকে? নিচের দিকে। আর আমরা জানি সরণ ঘটে কোন দিকে? সরণ ঘটে উপরের দিকে। বললাম না যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ সরণ, যা হচ্ছে বিস্তারের সমান। তাহলে সরণ ঘটে হচ্ছে এই দিকে, সরণটা ঘটে উপরের দিকে, ত্বরণটা ঘটে নিচের দিকে। তাহলে সরণ আর ত্বরণ পরস্পরের সমানুপাতিক কিন্তু ব্যস্তানুপাতিক, বিপরীত দিকে। সমানুপাতিক কিন্তু বিপরীত দিকে, কথাটা বুঝো কিন্তু। সরণ এবং ত্বরণ পরস্পরের সমানুপাতিক বাট বিপরীত দিকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। সরণ হচ্ছে বিস্তারের দিকে, ত্বরণ হচ্ছে সাম্যাবস্থার দিকে বা বল সাম্যাবস্থার দিকে। এই বিষয়গুলো যদি বুঝো তোমার অনেক কিছু পড়া হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো যদি বুঝো তোমার অনেক কিছু পড়া হয়ে গেছে। চলো আমরা পড়াশোনায় ফেরত যাই। সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থান। মধ্য অবস্থান মানে সাম্যাবস্থান বলছে। সাম্যাবস্থানের মধ্যে আমরা কি দেখছিলাম মনে আছে? সাম্যাবস্থানে ত্বরণ সর্বনিম্ন, এবং বেগ হচ্ছে কি? সর্বোচ্চ। এই দেখো, বেগটা সর্বোচ্চ, আবার সরণ কি? শূন্য। সরণ শূন্য মানে কি? সরণ সর্বনিম্ন। এই জিনিসটা বুঝতে পারছো? সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত কণার বিভব শক্তি সর্বোচ্চ হবে কখন? সেই আগের কথা। দেখো, বিভব শক্তি মানে কি? কোনো বস্তু তার অবস্থানের জন্য যেই শক্তি লাভ করে তার নাম হচ্ছে বিভব শক্তি। তার একটা বস্তু যখন উপরে থাকে তখন তার বিভব শক্তি থাকে। এইখানে তার বেগটা সর্বোচ্চ, তার মানে এখানে তার গতি শক্তি সর্বোচ্চ। এই অবস্থানে তার গতি শক্তি হবে ম্যাক্সিমাম। আর এখানে যেহেতু সে উপরে উঠছে, তার মানে এই অবস্থানে তার বিভব শক্তি হবে ম্যাক্সিমাম। তাহলে এটা গুরুত্বপূর্ণ যে কোথায় গতি শক্তি ম্যাক্সিমাম আর কোথায় বিভব শক্তি ম্যাক্সিমাম। কোথায়? সর্বোচ্চ অবস্থান। সর্বোচ্চ অবস্থান মানে কি? বিস্তার অবস্থানে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? তো সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য তোমার মুখস্থ রাখতে হবে। এটা বের করার একটা সূত্র থেকে, আমি সূত্র নিয়ে এখন কথাবার্তা বলবো। আমরা জানি সরল দোলকের যে দোলনকাল টি সমান হচ্ছে 2π√L/g। তো এল এর আবার কাহিনী আছে, এই এল নিয়ে কাহিনী আছে। এটা যদি হয় সরল দোলক, এই সরল দোলকের
এইটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য, আর এই যে এইটুকু এটা হচ্ছে ববের ব্যাস। এখানে যে গোল বলটা ব্যবহার করা হয়েছে সে বলের ব্যাস হচ্ছে আর, এবং এই যে এল লিখতেছি, এল সমান হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাস। এটা মাঝে মাঝে জিজ্ঞেস করে। আচ্ছা, এটুকু জানলা। এখান থেকে আমরা বলতে পারি যে টি হচ্ছে এল এর সমানুপাতিক, মানে যখন দৈর্ঘ্য বেশি তখন কি পর্যায়কাল বেশি। আবার বলতে পারি টি হচ্ছে জি এর ব্যস্তানুপাতিক, মানে যখন অভিকর্ষ ত্বরণ কম তখন কি দোলনকাল বেশি। তো পর্যায়কাল বা দোলনকাল বেশি মানে কি বুঝছো? তার দোল খাইতে বেশি সময় লাগে। মানে সে যদি এখান থেকে যাত্রা শুরু করে, আমি যদি বলি মনে করো সেইখান থেকে যাত্রা শুরু করছে, যাত্রা ফিরে আবার আসতে সময় বেশি লাগবে। মানে দোলনকাল বেশি মানে সে ধীরে ধীরে চলে। দোলনকাল বেশি মানে ধীরে চলে। কেন ধীরে চলে? কারণ এখন সে আস্তে 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 যাবে। দোলনকাল বেশি মানে কি? তার আসতে সময় লাগবে, আসতে সময় লাগবে। দোলনকাল বেশি হলে ধীরে চলে, আর দোলনকাল কম হলে কি দ্রুত চলে। তো এখান থেকে তুমি সূত্র বসায় এল এর মানটা বের করতে পারবা। কিন্তু পরীক্ষার হলে তোমার হাতে ক্যালকুলেটর নাই, কিচ্ছু নাই, তাই এই জিনিসটা তোমাকে মুখস্থ রাখতে হবে যে 99.29 সেন্টিমিটার আসলে এটা আনসার, আর মিটারে আসলে 0.992 মিটার, 0.992 বা 993 যেটাই থাকে এটা হচ্ছে আনসার। এটা মুখস্থ কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ, তুমি কিন্তু এটা হচ্ছে পরীক্ষা হলে বের করতে পারবা না। সর্বোচ্চ বেগের কথা জিজ্ঞেস করছে। সর্বোচ্চ বেগের অঙ্ক মাত্রই করাইলাম। সূত্রটা সর্বোচ্চ বেগ হচ্ছে Vmax = ওমেগা এ, ঠিক আছে না? সরল ছন্দিত গতি সম্পন্ন কোনো কণার ত্বরণ কোন রাশিটি সমানুপাতিক? একটু আগে বললাম ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সরল দোলন গতির জন্য কৌণিক সরণ কোনটির বেশি হতে পারবে না। কৌণিক সরণ মানে কি? ওই যে কোণটা 4 ডিগ্রির বেশি হতে পারবে না। 4 ডিগ্রির কম হলে সমস্যা নাই, বাট 4 ডিগ্রি বেশি হতে পারবে না। একটি সেকেন্ড দোলকের বা সরল দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ জি এর সাথে সম্পর্ক কি? দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের সম্পর্ক জানতে চাইছে। বুঝো কিন্তু সূত্র হচ্ছে টি সমান 2π√L/g। আর গুণ করার জন্য আমি স্কয়ার করলাম। টি স্কয়ার সমান 4π² L/g, মানে রুটটা উঠানোর জন্য স্কয়ার করলাম। আর গুণ করো, টি স্কয়ার জি = 4π²L। এখান থেকে দেখো তো এল আর জি এর সম্পর্ক কি? সমানুপাতিক না? এল আর জি এর সম্পর্ক সমানুপাতিক। যদি টিটা স্থির হয়, 4π² তো অলরেডি সংখ্যা, এটা তো ধ্রুবক। এটা যদি স্থির হয়, টি এর মান যদি ফিক্সড হয়, তাহলে কি এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, তাহলে এল আর জি পরস্পরের সমানুপাতিক। বুঝতে পারছো? এটাই জিজ্ঞেস করছে যে দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণ পরস্পরের সমানুপাতিক। বুঝে দেখাবা, প্রশ্ন বুঝে দেখাবা। এই প্রশ্নটা মাত্র পড়াইছি। সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মানে এখান থেকে এই পর্যন্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কতক্ষণ? 1 সেকেন্ড। পড়াইছি কিনা বলো? আর মোট পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। খেয়াল করো, এই যে 13 নম্বর প্রশ্নটা বোঝার জন্য 4টা সূত্র পড়তে হবে। কি সূত্র? দোলকের ববের ভর বেশি হলে দোলনকাল কি হবে, এই জন্য তোমাকে একটু বুঝে পড়তে হবে। প্রথমে সূত্রটা পড়বা। সূত্র কি? টি সমান 2π√L/g। এই সূত্রটা থেকে তোমার অনেকগুলো আনসার হয়ে যাবে। খেয়াল করো সবাই। 1 নাম্বার সূত্র, ফার্স্ট ল, মানে এটাকে বলা হয় সরল দোলকের সূত্র। যারা পড়তেছি তার টপিকের নাম হচ্ছে সরল দোলকের সূত্র। 4টা সূত্র আছে। সরাসরি প্রশ্ন করতে পারে যে কয়টি সূত্র? আনসার হচ্ছে 4টি সূত্র, ঠিক আছে? 4টি সূত্র। প্রথম সূত্র হচ্ছে ওই যে কৌণিক বিস্তার 4 ডিগ্রির কম হইতে হবে, 4 ডিগ্রির বেশি হইলে আবার হবে না। সেকেন্ড ল, এখান থেকে হচ্ছে আমাদের ওই এর খেলা শুরু। সেকেন্ড ল হচ্ছে এল নিয়া, টি সমানুপাতিক √L, মানে পর্যায়কাল দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এটা কিন্তু ডিরেক্ট প্রশ্নে আসে যে পর্যায়কাল এবং দৈর্ঘ্যের সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। থার্ড ল হচ্ছে, বাকি আছে কে দেখো তো? 2π তো কোনো কিছু না, 2π তো জাস্ট একটা সংখ্যা। বাকি আছে জি, বাকি আছে এখানে। তাহলে টি হচ্ছে জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটাও জিজ্ঞেস করে যে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কি? আনসার হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর ফোর্থ ল যেটা,
ফোর্থ ল হচ্ছে যে ববের ভরের উপর, ববের ভর মানে বুঝছো বব কি, বব হচ্ছে এই যে এইটা, এই যে গোল জিনিসটা, ববের ভর, উপাদান, আকৃতি এগুলার উপর পর্যায়কাল ডিপেন্ড করে না। ঠিক আছে, এগুলোর উপর কি পর্যায়কাল ডিপেন্ড করে না। তুমি ইয়া বড় একটা বব নাও, ইয়া পিচ্ছে একটা বব নাও, জিনিসপত্র সেম। ঠিক আছে, মানে যদি 4 ডিগ্রির মধ্যে রাখতে পারো দুইটাই কি সেম আচরণ করবে। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। তাহলে আমাদের দেখো জিজ্ঞেস করছে সাউন্ড গেছে কতক্ষণ হয়েছে, এখন শোনা যাচ্ছে? মানে সাউন্ড চলে গেছে কতক্ষণ হয়েছে, এখন শুনতে পাচ্ছ? একটু জানাও তো। আসি আসি, মানে এখন শুনতে পাচ্ছ কিনা? 14 নাম্বার পড়ানোর সময় সাউন্ড গেছে। আচ্ছা 14 নাম্বারের মধ্যে আসি আমরা, ভালো ভাগ্য ভালো দেখে ফেলছি। আচ্ছা এখন ঠিক আছে, ওকে চলো। এটা কি চার শেষ, দুইটা তো, দুইটা থাকে এগুলো। এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, তো এইটা আছে, এটা চার শেষ, চার্জ দিতে হবে। আচ্ছা এটা যেটা বলতেছিলাম সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, লিখে ফেলছি যেহেতু বুঝায় বুঝায় দিই। শর্টকাট মানে কোনো প্যাচ নাই। কি দেওয়া আছে, সরল দোলকের দোলনকাল দেওয়া আছে 1:2, কার্যকরী দৈর্ঘ্য অনুপাত জিজ্ঞেস করছে, দোলনকাল দেওয়া আছে, তার মানে T1/T2 দেওয়া আছে 1/2। তো আমরা জানি দোলনকাল কি, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তো আমাদের তো শুধু L লাগবে, আমাদের লাগবে কি, যেহেতু কার্যকরী দৈর্ঘ্য অনুপাত চাইছে আমাদের লাগবে হচ্ছে L1/L2, আমাদের লাগবে কি L1/L2। কিন্তু আমার কাছে আছে কি, আছে হচ্ছে √L, তাহলে হবে না তো, শুধু L থাকতে হবে, তাই রুটটাকে পাস করে দিলাম। রুটটা পাস করে দিলে হয়ে গেল L সমানুপাতিক T²। এখন ঠিক আছে, শুধু L আসছে। তাহলে যখন আমি L1 আর L2 অনুপাত করব, ওই পাশে কি হবে, T1²/T2², T1²/T2²। তো এখানে 1:2 বসাই দিলাম, আনসার আসলো 1:4। তো এই একটা জিনিস খেয়াল রাখলে হবে যে বর্গটা মানে রুটটা পাস করে বর্গ করতে হবে, এটাই। ঠিক আছে, বুঝতে পারছো? এটা যাদের বই আছে বই নোট করে রাখতে পারো, যাদের কাছে বই আছে বই নোট করে রাখো। ত্বরণের সমীকরণ মাইনাস আছে খেয়াল রাখবা, এবং যদি কখনো এরকম সমীকরণ আসে মানে সাইন কস দিয়ে আসে, তো মাথায় রাখবা যে আমরা যে সূত্রটা পড়ছি এখানে কি ছিল, ω² ছিল, তাই না? আমরা সূত্র পড়ছি কি, -ω² x, আর x এর মান হচ্ছে a sin ωt। কথা বুঝতে পারছো কিনা? x এর মান হচ্ছে a sin ωt, x এর মান হচ্ছে a sin ωt। তাহলে তুমি দেখো এই যে a sin ωt বসাই দিবা x এর জায়গায়, আর -ω² তো আছেই, শেষ। মানে যদি কখনো সাইন কস দিয়ে আসে তখন এভাবে আনসার করবা, বুঝতে পারছো? সাইন কস দিয়ে আসলে এভাবে আনসার করবা যে -ω² x, যেহেতু x এর মান হচ্ছে a sin ωt, এই যে এটা হচ্ছে x এর মান,
এটা হচ্ছে এক্স এর মান, এটা নিয়ে বসাই দেবা এখানে। ওকে, এগুলো কলেজ লাইফে পড়ে আসছো, এটা লাগবে আমাদের, লাগবে এটা। পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যকার সম্পর্ক কি? বল ধ্রুবক মানে কি মনে আছে? বল ধ্রুবক পড়ছিলাম একটা স্প্রিং, এর মুক্ত প্রান্তে মনে করা হচ্ছে আমি একটা বস্তু ঝুলাইছি, বস্তু ঝুলানোর কারণে এটা এতটুকু বাড়ছে, এক্স সরণ হয়েছে, এফ বল দেওয়ার কারণে এক্স সরণ হয়েছে। তাহলে আমি তখন স্প্রিং এর ক্ষেত্রে বল ধ্রুবক বলবো কে সমান এফ বাই এক্স। এখান থেকে একক মাত্রা জিজ্ঞেস করতে পারে, আমাদের পড়া এটা না, পড়া হচ্ছে এই স্প্রিং এর পর্যায়কাল টি এর সূত্র কি? স্প্রিং এর পর্যায়কাল টি এর সূত্র কি? টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে, এটা হচ্ছে মেইন সূত্র। এই সূত্রটা ভেঙে ভেঙে আরো কিছু পড়তে হয়, মানে শুধু এটা পড়লেই হবে না, শুধু এটা পড়লেই তোমার হবে না, এখানে আরো কিছু কাহিনী আছে। কি কাহিনী? একটু আমরা ফ্ল্যাশব্যাক করি, ফ্ল্যাশব্যাক করে দেখি যে এই জিনিসগুলো জানি কিনা। ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, এর কয়েকটা সূত্র। একটা হচ্ছে 2 পাই বাই টি, জানি কিনা? 2 পাই বাই টি মানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ, পুরোটা যদি ঘুরো তার মানে 2 পাই, তাই না? যে সময় লাগে সেটা হচ্ছে টি। তো কৌণিক বেগ কি? দূরত্ব বাই সময়, বেগ মানে তো দূরত্ব বাই সময়, বা বেগ সরণ বাই সময়, কৌণিক সরণ বাই সময়। পুরোটা ঘুরলাম 2 পাই, একটা বৃত্ত পুরোটা ঘুরলে 2 পাই না, পর্যায়কাল টি, তাই 2 পাই বাই টি হচ্ছে সূত্র। এইখান থেকে বলা যায় টি সমান 2 পাই বাই ওমেগা, বলা যায় টি সমান 2 পাই বাই ওমেগা। তাহলে এই দুইটা সূত্র তুলনা করো তো, সেম সেম না? টি সমান 2 পাই ইন্টু রুট ওভার এম বাই কে, এইটুক কিন্তু সেম। টি সমান 2 পাই, টি সমান কি 2 পাই, জাস্ট ওমেগাটা কি এখানে উল্টা করে লিখছি। তাহলে আমরা বলতে পারি না যে ওমেগা সমান রুট ওভার কে বাই এম, বা কে সমান ওমেগা স্কোয়ার এম, বা এম ওমেগা স্কোয়ার, তুমি যেমনি মুখস্থ রাখছো। এখান থেকে কোন জিনিসগুলো তোমাকে জানতেই হবে? এই সূত্রটা মাস্ট, এই সূত্রটা মাস্ট, এই সূত্রটা মাস্ট, এই তিনটা সূত্র তোমাকে জানতেই হবে, বিভিন্ন সময় পরীক্ষায় আসে। কোন তিনটা সূত্র? ওমেগা মানে কৌণিক বেগ এবং বল ধ্রুবকের সম্পর্ক কি? ওমেগা সমান রুট ওভার কে বাই এম, যদি আমি বর্গ করি স্কোয়ার হয়ে যাবে, তো কে সমান এম ওমেগা স্কোয়ার। এই সূত্র জানতে হবে যে টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে, বল ধ্রুবকের সাথে পর্যায়কালের সম্পর্ক, সরাসরি জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, যেগুলো লিখে দিয়েছি পরীক্ষায় 5 স্টার, পরীক্ষায় 5 স্টার। ওকে, এটাই পরীক্ষায় জিজ্ঞেস করে 2 পাই রুট ওভার এম বাই কে, স্প্রিং এর ক্ষেত্রে, হ্যাঁ, স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে। নিচের কোনটি শূন্য দশার সমতুল্য? শূন্য দশা মানে কি? এটা একটা সাইন গ্রাফ, হ্যাঁ, সাইন গ্রাফে এটা হচ্ছে 0, এটা হচ্ছে পাই বাই 2 বা 90 ডিগ্রি, এটা হচ্ছে পাই বা 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা হচ্ছে কি 2 পাই বা 360 ডিগ্রি। তো এখান থেকে খেয়াল করে দেখো, এখানে উপরে উঠতেছে, এখানে নিচে নামতেছে, তার মানে এই দশা মানে শূন্য আর পাই হচ্ছে পরস্পরের উল্টা। আবার যখন এই 2 পাই আসলো, দেখো এটা উপরে উঠতেছে, তার আমি বলতে পারি না যে এই দশা যেটা, এই দশা সেটাই, এখানেও উপরে উঠতেছে, এখানেও কি উপরে উঠতেছে, তার মানে সেম সাইকেলটা আবার রিপিট হবে। তাহলে এই শূন্য যেই কথা, 2 পাই একই কথা, এটাই বলছে নিচের কোনটি শূন্য দশা সমতুল্য। এটা হচ্ছে শূন্য দশা, এটা হচ্ছে 2 পাই দশা। দশা মানে কি? তার অবস্থা। দশা মানে হচ্ছে অবস্থা, গতিপথের যে কোনো অবস্থাকে দশা বলে। শূন্য দশা আর 2 পাই দশা একই, এটাই জিজ্ঞেস করছে তোমাকে। বুঝতে পারছো কাহিনী? একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কত হবে? আমরা জানি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0, গত ক্লাসেই পড়াইছি, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0। তাহলে দোলনকাল টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি, জি এর মান 0 বসাও, আনসার কত হবে? অসীম। সামথিং বাই 0 সমান ইনফিনিটি বা অসীম, সামথিং বাই 0 সমান কি? ইনফিনিটি বা অসীম। ওকে, প্রশ্ন করছে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? সেকেন্ড দোলকের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড,
কম্পাঙ্ক সমান 1 বাই পর্যায়কাল, তার মানে 1/2 সমান 0.5 হার্টজ। 0.5 হার্টজ, এটা কিন্তু ওই যে আমার বেসিক পড়ানোর সময় কিন্তু পড়ায় দিছি অলরেডি। একটি সরল দোলকের দৈর্ঘ্য L, ভর M, কম্পাঙ্ক F। কম্পাঙ্ক 2F করতে হলে কি করতে হবে খেয়াল করে দেখো সবাই। T সমান 2π√L/g, তাই না? T সমান 2π√L/g। T এর জায়গায় যদি n আনতে চাই, মনে করো আমি T এর জায়গায় n আনতে চাই, তাহলে কি করব? সবার আগে চিন্তা করো T এর সাথে এদের সম্পর্ক কি? সমানুপাতিক। T সমানুপাতিক √L/g। আচ্ছা, কম্পাঙ্ক যদি বসাই কি হবে? 1/n সমানুপাতিক √L/g হবে কিনা? এই জিনিসটা কি লিখছি বুঝছো কিনা? T এর জায়গায় 1/n বসাইছে। ভাই n কেন বসাইছেন? কম্পাঙ্ক জিজ্ঞেস করছে যে, কম্পাঙ্ক f দ্বারাও লেখা যায়, n দ্বারাও লেখা যায়। আচ্ছা, আমি চাচ্ছি শুধু n, 1/n দিয়ে তো হবে না, কারণ আমার n দরকার। তাহলে n সমানুপাতিক √g/l বলা যায়। উল্টায় দিছি, এটাকে উল্টায় দিছি 1/n, তাহলে এটাকে উল্টাতে হবে g/l। আচ্ছা, এখন দেখো কম্পাঙ্ক যদি ডাবল করতে হয়, কম্পাঙ্ক যদি ডাবল করতে হয় জি কে কয় গুণ করতে হবে? 4 গুণ করতে হবে কিনা? এই যে দেখো, জি নিয়ে কোনো কথা নাই, জি কে 4 গুণ করতে হইতো। আচ্ছা, এল কি করতে হবে? 4 ভাগ কমাইতে হবে কিনা? যেহেতু এল আর এন পরস্পর ব্যস্তানুপাতিক, তাহলে এল কে কি করতে হবে? 4 গুণ কমাইতে হবে। এই যে আনসার, L/4 করতে হবে। 40 বুঝো নাই এমন কেউ আসো কিনা? 40 বুঝো নাই এমন কেউ আসো কিনা? সবাই একটু জানাও তো এই জিনিসটা বুঝছো কিনা? 40 নাম্বারটা মানে আমি কি করছি? পর্যায়কালটাকে কম্পাঙ্কে রূপান্তর করছি 1/n বসায়া, তারপর 1/n থেকে উল্টা দিয়ে n আনছি √g/l। তাহলে কম্পাঙ্ক কখন দ্বিগুণ হবে? যদি আমি g কে 4 গুণ করি মানে 4g করি, অথবা l কে 4 ভাগ করি মানে L/4 করি। এই দুইটাই তো হয়, এটাকে 4 ভাগ করতে হবে কারণ এটা কমাইলে এটা বাড়বে, অথবা এটাকে বাড়াইতে হবে। g কে 4 গুণ করলে n কি হবে? 4 গুণ হবে, 2 গুণ হবে, কারণ রুট তো, রুটের ভিতরে 4 থাকলেই 2 বের হবে। অনেকে চিন্তা করতে ভাই 4 কেন বলতেছেন, বারবার কেন 4 বলতেছেন? রুটের ভিতরে 4 দিলে বের হবে 2, এই জন্য 4 বলতেছি। ওকে, সরল দোলকের সাহায্যে কি নির্ণয় করা যায়? মনে রাখবা, সরল দোলকের সাহায্যে তুমি টাইম নির্ণয় করতে পারবা, টাইম। তারপর তুমি সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারবা, পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারবা। টাইম, সমুদ্রের গভীরতা, পাহাড়ের উচ্চতা এগুলো নির্ণয় করতে পারবা সরল দোলকের সাহায্যে। এই প্রশ্নটা দেখো, পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? আমরা জানি পর্যায়কাল আর দৈর্ঘ্য পরস্পরের সমানুপাতিক। তাহলে পর্যায়কাল যদি 2t করতে চাই, l করতে হবে 4l, কারণ 4 বের হলেই 2 হবে। রাইট? বই এগুলো লিখে রাখো। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ g এর, বুঝো কিন্তু l আর g, এই যে এটার কথা বলছে, l আর g পরস্পরের সমানুপাতিক, এটার কথা বলছে, l আর g পরস্পরের সমানুপাতিক। ঠিক আছে? সরল গতি সম্পন্ন কোনো কণার সর্বোচ্চ সরণ কত? সর্বোচ্চ সরণ মনে পড়ে? সর্বোচ্চ সরণের কথা মনে পড়ে? এই যে দেখো, x max সমান কত? এই যে x max হচ্ছে এর সমান, x max হচ্ছে এর সমান। সর্বোচ্চ সরণ হচ্ছে বিস্তারের সমান, সর্বোচ্চ সরণ হচ্ছে বিস্তারের সমান। মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? মহাকাশ বলুক বা পৃথিবীর কেন্দ্র বলুক, দুই জায়গাতেই জি এর মান 0, জি নাই। পৃথিবীর কেন্দ্র আর মহাকাশের জি নাই, তার মানে পর্যায়কাল সমান 2π√L/g। জি এর মান যখন 0 বসায় দিব, তখন কি পর্যায়কাল হয়ে যাবে অসীম। পর্যায়কাল অসীম হয়ে গেল। কম্পাঙ্ক সমান হচ্ছে 1 পর্যায়কাল, 1 অসীম মানে হচ্ছে 0। তাহলে পৃথিবীর কেন্দ্র
এবং মহাকাশে কম্পাঙ্ক শূন্য, পর্যায়কাল অসীম, কম্পাঙ্ক শূন্য, পর্যায়কাল অসীম, কম্পাঙ্ক শূন্য, পর্যায়কাল অসীম, যে কোনো একটা পারবা, বাকিটা এমনি বের করতে পারবা। সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? সাম্যাবস্থা মানে বুঝছো মাঝখানে। সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ হয়, আর বিস্তার অবস্থানে সরণ আর ত্বরণ সর্বোচ্চ হয়। এই দুইটা হচ্ছে বিস্তারে, এই দুইটা হচ্ছে বিস্তারে সর্বোচ্চ, আর বেগ কোথায় সর্বোচ্চ? সাম্যাবস্থায়। আমি যেভাবে বই সাজাচ্ছি ভাবে বই সাজাও, বই যেভাবে আমি যেভাবে লিখতেছি এই জিনিসগুলো বইয়ে লিখো। সরল ছন্দিত স্পন্দনত কোনো কণার গতি সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে আদি দশা কত? খুবই ইজি একটা বিষয়। সরল ছন্দিত স্পন্দনরত কোনো কণার গতি যদি সর্বোচ্চ বিন্দু থেকে শুরু হয়, এটা দিয়ে কি বোঝাচ্ছে জানো? আমি তোমার চিত্র এঁকে বোঝাই। এটা হচ্ছে সাইন গ্রাফ, এটা হচ্ছে সরল দোলক। তো সরল দোলক যখন এখান থেকে এখানে যায়, সাইন গ্রাফ এখান থেকে এখানে আসে। সরল দোলক যখন আবার এখান থেকে এখানে আসে, সাইন গ্রাফ এখান থেকে এখানে আসে। এখানে আসা মানে কি? উল্টা দিকে বাম দিকে যাওয়া। এই দেখো উল্টা দিকে নিচের দিকে যাওয়া। এটা যখন এখান থেকে এখানে আসে, এটা আবার কি এখানে আসে। এটা যখন আবার ব্যাক করে নিচে আসে, এটা আবার এখানে আসে। তাহলে আগের অবস্থানে ফিরে আসলো, এই দেখো আগের অবস্থানে ফিরে আসলো। তার মানে এইটা আর এইটা কি সেম, শূন্য দশা আর 2π দশা সেম। কথা বুঝছো কি না? যারা বুঝো না আবার বলতেছি। সরল দোলক, সাইন গ্রাফ। সরল দোলক যখন উপরে যায়, সাইন গ্রাফ এই পর্যন্ত আসে। সরল দোলক যখন নিচে নামে, সাইন গ্রাফ নিচে নামে। সরল দোলক বামে যায়, সাইন গ্রাফ নিচে যায়। সরল দোলক জায়গা মতো আসে, সাইন গ্রাফ জায়গা মতো আসে। এ হচ্ছে সাইন গ্রাফ আর সরল দোলকের সম্পর্ক। আমার জিজ্ঞেস করছে সরল দোলক যদি এখান থেকে শুরু হয়, তার মানে কি সাইন গ্রাফ এখান থেকে শুরু হবে। এই জায়গাটা কি π/2, এই যে π/2। বুঝছো? এটা বুঝছো কিনা দেখো তো। একটি দোলক ঘড়ি সরল দোলন গতি সম্পন্ন করেছে কম্পাঙ্ক ওমেগা, এর গতি শক্তি পরিবর্তনে কম্পাঙ্ক কত? তো এই টাইপের প্রশ্ন আসলে তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবা। আমাদের ইকে যে সূত্রটা আছে এখানে হাফ ওমেগা m ওমেগা স্কোয়ার দিয়ে বের করা যায়। তো আমি জাস্ট সাজেস্ট করবো যে এটা হচ্ছে মুখস্থ রাখবা। জাস্ট এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষা হলে বড় ক্যালকুলেশন না করে মুখস্থ রাখবা, যে 2 ওমেগা। এরকম আরও একটা প্রশ্ন আছে 2 ওমেগা থেকে, সেটা হচ্ছে কার্লের মধ্যে তোমাদের পড়াইছিলাম ভেক্টর অধ্যায়ে, আশা করি মনে আছে। এই প্রশ্নটা দেখো তো পড়াইছি কিনা। 67 নাম্বার প্রশ্নটা, আমি বারবার বলছি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। একটি সরল দোলন গতি সম্পন্ন বস্তু কণার ভর m, কম্পাঙ্ক ওমেগা হলে বল ধ্রুবকের মান কত? বল ধ্রুবক মানে কে? আচ্ছা, কার কার মধ্যে সম্পর্ক চাইছে? ভর দেওয়া m, কম্পাঙ্ক দেওয়া ওমেগা। আচ্ছা, এই যে দেখো কে সমান m ওমেগা স্কোয়ার। বলো পড়াইছি কিনা? কে সমান m ওমেগা স্কোয়ার পড়াইছি। কে সমান m ওমেগা স্কোয়ার, কে সমান m ওমেগা স্কোয়ার। এটাই কিন্তু তোমার অনুশীলনীতে আছে, এটাই কিন্তু তোমার কি অনুশীলনীতে আছে। এই যে দেখো কে সমান m ওমেগা স্কোয়ার। ওকে, 50% বৃদ্ধি, 100% বৃদ্ধি, এই সবগুলো অঙ্ক আমরা ম্যাথ ক্লাসে করব। নিচের কোনটি দোলন গতির উদাহরণ? দোলন গতি মানে বুঝছো যেটা দুলতেছে। সুরশলাকা মানে কি? সুরশলাকা যেরকম এবার তোমার হচ্ছে টিউনিং ফর্ক। তো আইকা দেখাই, অনেক হয়তো বা চিনো না। এখানে মনে করো বাক্স এরকম থাকে, ঠিক আছে? সুরশলাকা এরকম থাকে। তো এটা যখন তুমি বাড়ি দিবা, ঠুম করে যখন বাড়ি দিবা, কাঁপে, একবার বামে আরেকবার ডানে, এমনি মানে কাঁপে, ঠিক আছে? এটা হচ্ছে দোলন গতি, যেটা হচ্ছে এক পাশে যায় ওই পাশে যায়, এক পাশে যায় ওই পাশে যায়, এটা হচ্ছে কি দোলন গতি। বুঝতে পারছো? আর যে বৈদ্যুতিক পাখা, ঘড়ি কাটা, এগুলো হচ্ছে ঘূর্ণন গতি, এগুলো হচ্ছে ঘূর্ণন। আর যেগুলো এই পাশে এমনি যায় সরল দোলকের মতো, এগুলো হচ্ছে দোলন গতি। যেমন অনেক ঘড়ি দেখবা নিচে একটা ঘন্টা লাগানো থাকে, এমনি দুলে, টুং 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 টুং, এমনি দুলে, ওইগুলো হচ্ছে তোমার দোলন গতি। একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে দোলনকাল কত গুণ বাড়বে? সুতার দৈর্ঘ্য 4 গুণ মানে এল এর কথা বলছে। তাহলে আমরা জানি টি আর এল হচ্ছে পরস্পরের সমানুপাতিক। এটা 4 গুণ করলে এটা 2 গুণ হবে, দ্বিগুণ বাড়বে। ঠিক আছে, ইজি বিষয়। কৌণিক কম্পাঙ্কের মাত্রা কোনটি?
কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান 2π/t, এটা দিয়েও পড়তে পারো। ওমেগা সমান θ/t, এটা দিয়েও পড়তে পারো, যেটাতে ইচ্ছা। তো আমরা জানি 2π এর তো কোনো একক নাই বা মাত্রা নাই, কোণ এর কোনো মাত্রা নাই, তাহলে একমাত্র টি এর উপর নির্ভর করবে। টি এর একক কি? টি এর মাত্রা কি? একক বললে হবে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান কোণকে রেডিয়ান দ্বারা মাপে, আর মাত্রা নাই। মাত্রা তাহলে কি হবে? 1/t বা হচ্ছে t ইনভার্স 1। এই দেখো t ইনভার্স 1। কৌণিক ত্বরণ বললে কি হবে? কৌণিক কম্পাঙ্ক বলছে, ঠিক আছে? তো আমাদের কৌণিক বেগ বললেও এটাই হবে। কৌণিক ত্বরণ যদি বলে তখন হবে t ইনভার্স 2। ত্বরণ বললে 2 হবে। কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক বললে আনসার হবে কি? 1। ঠিক আছে? আচ্ছা, ইসাক স্যার এই পর্যন্তই ছিল। আমরা তপন স্যারে মুভ করতেছি। ইসাক স্যারে খুবই কম, দেখছো বলছি না? কয় মিনিট লাগছে? 41 মিনিট। আচ্ছা, আহট আসলো কোত্থেকে? ও আমাদের আছে এরকম ঘড়ি। হ্যাঁ হ্যাঁ, আহটে আহটে এরকম এরকম বাস্ত ঢং ঢং, আহটে এরকম ছিল, ছোটবেলা দেখছিলাম। আমরা তপন স্যারের মুভ করছি, তোমরা একটু আনসার করার চেষ্টা করবা। কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর এর নির্দিষ্ট কোনো বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তাহলে তাকে কেমন পর্যাবৃত্তি বলে? পর্যাবৃত্তি দুই রকমের আছে, একটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্তি আর একটা হচ্ছে কালিক পর্যাবৃত্তি। কালিক পর্যাবৃত্তির মধ্যে সময় উল্লেখ থাকবে, আর স্থানিক পর্যাবৃত্তির মধ্যে স্থান বা প্লেস, জায়গা উল্লেখ থাকবে। তাহলে এখানে একই দিক থেকে অতিক্রম করার বলছে, নির্দিষ্ট সময়ের কথা বলে নেই। নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় থাকবে, বাট তারা হচ্ছে ফোকাস করছে কোন জায়গায়? একই দিক থেকে, একই দিক থেকে, নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে। যদি দিক বলে, দিকের কথা বললে আনসার কি হবে বলো? দিকের কথা বলছে, টাইম কিন্তু ফোকাস করে নাই, কোনো ডেট ফোকাস করে নাই, জাস্ট হচ্ছে দিকের কথা বলছে। যখন দিক বলবে তখন আনসার কি? এই ক কেন? দিক বলছে তো, দিক বলছে, একই দিক থেকে অতিক্রম করে, বি হবে আনসার। হ্যাঁ, বইয়ে ভুল দেওয়া আছে, যারা হচ্ছে ক বলতেছো তারা হয়তো বইয়ের আনসার দেখে বলতেছো, বাট আনসার কি হবে? নির্দিষ্ট সময় পরপর কোনো একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, প্লেস বললে সেটা কি? স্থানিক পর্যাবৃত্তি হবে। ঠিক আছে, স্থানিক পর্যাবৃত্তি হবে। বইয়ে আনসার ভুল আছে, বইয়ে হয়তো বা ক দিছে, বাট আনসার হবে কি? স্থানিক পর্যাবৃত্তি। ঠিক আছে, ওকে। 2 নাম্বারটা আনসারটা তোমরা যেটা বলতেছো যে 1 বছর পর পর, এই দেখো 1 বছর পর পর আমাদের জাতীয় দিবস পালিত হয়, এইটা কালিক পর্যাবৃত্তি। ঠিক আছে, এটা হচ্ছে কালিক পর্যাবৃত্তি। ঠিক আছে, আচ্ছা কি কোশ্চেন, তাই না? এটা আসলে আনসার দুইটাই দেওয়া যায়, কিন্তু আমাদের মেইন আনসার হচ্ছে স্থানিক পর্যাবৃত্তি। বইয়ে আনসার কালিক নিছে, বাট মেইন আনসার কি? স্থানিক পর্যাবৃত্তি। যদি পরীক্ষায় সেম প্রশ্নটা আসে, সেম প্রশ্ন বুঝবা কিনা আমি তোমাদের সিস্টেম শিখিয়ে দিই। কালিক পর্যাবৃত্তি দেখবা, স্থানিক পর্যাবৃত্তি দেখবা, এর বাইরে কিছু নাই। এর বাইরে হচ্ছে কোনোটি নয়, উভয়। যদি দেখো যে সেম প্রশ্ন, তখন বুঝবা যে প্রশ্নটা কপি করছে, তো তখন হচ্ছে নির্দিষ্ট সময় অনুসারে তুমি এটা আনসার করতে পারো। তবে শিখার জন্য বা তুমি ভবিষ্যতে বাচ্চাদের শেখানোর জন্য এই মূল কি পয়েন্টটা চিনে রাখবা যে একই দিক থেকে বললে, প্লেস বা জায়গা থেকে বললে স্থানিক, আর টাইম নির্দেশ করলে, যেমন এখানে দেখো 1 বছর পর পর, এখানে টাইম নির্দেশ করছে, কোনো জায়গা বলতে কিছু নাই, এটা হচ্ছে কালিক পর্যাবৃত্তি। সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার ত্বরণ সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক বা বিপরীতমুখী। পড়াইছি কিনা? সরল ছন্দিত গতি সম্পন্ন কোনো কণার ত্বরণ কার সমানুপাতিক? ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক। তোমরা পারলে আমার আগে আগে আনসার করবা। ঠিক আছে, কোনটি দোলন গতির উদাহরণ? একটু আগে বললাম দোলন গতি মানে কি? যে দুলতেছে, টিং 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 টিং, সুরশলাকা। আর ঘড়ির কাঁটা কি? ঘূর্ণন গতি। বৈদ্যুতিক পাখা কি? ঘূর্ণন গতি। এগুলো হচ্ছে ঘূর্ণন গতি উদাহরণ, ঘুরতেছে জাস্ট। সরল ছন্দিত স্পন্দন গতির ত্বরণ ও সরণের সম্পর্ক কি? ত্বরণ ও সরণ বুঝো কিন্তু সমানুপাতিক, তাই বলে সমমুখী কিন্তু না, সমানুপাতিক বাট বিপরীতমুখী। বরিশাল বোর্ড 21-এর প্রশ্ন, খুবই সাবধান। ম্যাক্সিমাম পোলাপান এটা সমানুপাতিক পড়ে পড়ে সমমুখী দাগাবে। আনসার কিন্তু কি? বিপরীতমুখী। কথা বুঝতে পারছো? আনসার হচ্ছে বিপরীতমুখী, খুবই সাবধান। 14 নম্বর প্রশ্ন, সাবধান। সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার অন্তরক সমীকরণ দেওয়া আছে, এটা ম্যাথের আন্ডারে যাবে, তাও আমি এখানে দেখা দিচ্ছি।
সামনে যদি কোনো সংখ্যা পাও এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করে দিবা, ঠিক আছে? তাহলে 180কে 5 দিয়ে ভাগ করবা, কত হয়? 32 হয়, তাই না? 32 না কত হয়? 35 হয় নাকি 36 হয় মনে হয়। 3 দিয়ে আর হচ্ছে 30, 36 হয়। এই 36 হচ্ছে ওমেগার মান, 36 হচ্ছে ওমেগার মান, মানে এইখানে যে মানটা থাকবে এটা হচ্ছে ওমেগা। এটা হচ্ছে কার মান? ওমেগা। তাহলে ওমেগা সমান হচ্ছে 2π/t। জানতে চাইছে পর্যায়কাল কত? পর্যায়কাল সমান 2π/36। 2π মানে কি? 2 × 3.14, নিচে হচ্ছে 36, তার মানে উপরে হচ্ছে 6, নিচে 36, 1/6 হবে আনসার। 1/6 মানে কত হয়? 1/6 হিসাব করলে যত আসে এটা, নাকি আমি কেউ ভুল করলাম নাকি? আচ্ছা, ওমেগা স্কয়ার, সরি ভুল হয়েছে আসলে, এটা হচ্ছে ওমেগা স্কয়ারের মান, ওমেগা স্কয়ারের মান। তাহলে ওমেগা স্কয়ার হচ্ছে 36, ওমেগা হচ্ছে 6, বুঝতে পারছো? ওমেগা হচ্ছে 6, নিচে আসবে 6, নিচে আসবে 6, তাহলে উপরেও 6 নিচেও 6, বাট উপরে কিন্তু একটু বেশি আছে। কেমনে বেশি আছে বুঝলাম? 3.14, যে 3.14 তো 3-এর থেকে একটু বড় না, তার মানে উপরে 6-এর থেকে একটু বেশি, নিচে কি 6, তার মানে মানটা 1 থেকে বড় হবে না? উপরে যদি 8 হয়, নিচে যদি 7 হয়, উপরে বেশি নিচে কম, তাহলে মানটা তো 1-এর থেকে বেশি হবে। তার মানে আনসার কি 1-এর থেকে একটু বেশি, 1-এর থেকে একটু বেশি, কম না কিন্তু বেশি। ম্যাথ ক্লাসে করাবো এগুলো, তাও দেখায় দিলাম, ঠিক আছে? ম্যাথ ক্লাসে কিন্তু এগুলো আছে আমাদের। এটা বুঝছো কিনা জানো যে আমি কিভাবে ক্যালকুলেশন না করেও আনসার বের করতে পারলাম? এটা বুঝছো তো? আটকে গেল নাকি? আমাকে তোমরা শুনতে পাচ্ছ? ফোন তো ঠিকই আছে। ক্লাস কি আটকে গেছে? না, ঠিক আছে মনে হয়। এখন আবার আসছে? আটকে গেল মনে হয়, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, মানে ঝাপসা দেখাচ্ছে আমার ল্যাপটপে। এটা দেখো, 2 দিয়ে 32কে ভাগ করব, তাহলে 16, এটা হচ্ছে ওমেগা স্কয়ারের মান। তাহলে ওমেগার মান হচ্ছে 4, কৌণিক কম্পাঙ্ক ওমেগা হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড। সরল গতি সম্পন্ন কোনো কণার পর্যায়কাল এর বল ধ্রুবক, পর্যায়কাল সমান 2π√m/k। তার মানে পর্যায়কাল হচ্ছে বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। সাবধান কিন্তু, এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে বলছি। সরল দোলন গতি সম্পন্ন কণার কম্পাঙ্ক, কম্পাঙ্ক বলছে দেখো, কম্পাঙ্ক বল ধ্রুবকের। তাহলে আমরা জানি পর্যায়কাল হচ্ছে 2π√m/k। তাহলে কম্পাঙ্ক কি উল্টায় যাবে না? টি মানে কি 1/n, তাহলে 1/n সমান 2π√m/k। n বললে কি হবে? 1/2π, উল্টায় যাবে √k/m। এই জিনিসটা বুঝছো কিনা? তাহলে কম্পাঙ্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে খেয়াল রাখবা এখানে কি পর্যায়কাল বলছে নাকি কম্পাঙ্ক বলছে? এই দুটা প্রশ্ন বুঝছো কিনা? এই দুটা প্রশ্ন বুঝছো কিনা? সরল দোলন গতি সম্পন্ন কোন কণার সর্বোচ্চ বেগ কত? সর্বোচ্চ বেগ vmax সমান ওমেগা এ। এটা বারবার বলছি মুখস্থ রাখার জন্য, vmax সমান ওমেগা এ। আর এই যে ওমেগা স্কয়ারে, এটা হচ্ছে ত্বরণ, সর্বোচ্চ ত্বরণ এটা, ঠিক আছে? দেখো তো বুঝছো কিনা? ওকে, কোন কণার ত্বরণ কত? ত্বরণ জিজ্ঞেস করছে -ω²x, -ω²x, ঠিক আছে? ওমেগা স্কয়ার কিন্তু মাইনাসে, প্লাস না কিন্তু। এটা ম্যাথ ক্লাসে যাবে, এটা ম্যাথ ক্লাসে করাবো। পর্যায়কাল 2 সেকেন্ড, কম্পাঙ্ক কত? 1/2 মানে 0.5 হার্টজ। সেকেন্ড দোলকের ক্ষেত্রে সেম প্রশ্নটা আসে। সরল ছন্দিত গতি সম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থান, ইসাক স্যারের বইয়ে কিন্তু পড়ছি। মধ্য অবস্থান মানে কি? বেগ সর্বোচ্চ, বেগ সর্বোচ্চ বাট সরণ সর্বনিম্ন। ইসাক স্যারের বইয়ে সলভ করছি। সর্বোচ্চ সরণ
এক্স ম্যাক্স হচ্ছে বিস্তারের সমান। বলা হয় এগুলো সলভ করছি কিনা। সরল ছন্দিত স্পন্দনত কোনো কণার সরণ ও বেগের মধ্যে দশা পার্থক্য কত? তো মাথায় রাখবা সরণ তো ঘটতেছে এই বরাবর, তাই না? কিন্তু বেগ তো কি স্পর্শক বরাবর হয়, তো এই জন্য সরণ আর বেগ হচ্ছে 90 ডিগ্রি। সরণ আর বেগ হচ্ছে 90 ডিগ্রি। সরণ আর বেগের মধ্যে দশা পার্থক্য কত? 90 ডিগ্রি। সরণ এবং বেগের মধ্যে দশা পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, মুখস্থ। কোন সরল ছন্দিত স্পন্দনত বস্তু কণার বিস্তার এ, সরণ এক্স। ত্বরণ সর্বনিম্ন কোথায়? ত্বরণ সর্বনিম্ন কোথায়? যখন আমরা মধ্য অবস্থানে থাকি। দেখো পড়ছি কিন্তু এটা, যখন মধ্য অবস্থানে থাকবো, মধ্য অবস্থানে, তখন হচ্ছে ত্বরণটা সর্বনিম্ন বা ত্বরণটা হচ্ছে মিনিমাম মধ্য অবস্থান। তাহলে এই যে এক্স ইকুয়ালস টু 0 অবস্থান মানে মধ্য অবস্থান বা সাম্যাবস্থান বলা যায়। পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কোনটা? তার মানে টি এর সাথে কে হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আমি কিন্তু বলছি সূত্রটা মুখস্থ রাখার জন্য। টি সমান 0 সময়, এটা বুঝো কিন্তু 31 নম্বর প্রশ্ন খেয়াল করো। টি সমান 0 সময়ে গতিসম্পন্ন কোনো বস্তুর দশাকে কি বলা হবে? এইখানে যে দশা 0, 0 সেকেন্ডে সে 0 অবস্থানে, এখানে দশাকে কি বলা হবে? আদি দশা। তাৎক্ষণিক দশা বলতে কিছু নাই, আদি দশা বলা হবে, যেখান থেকে শুরু হয়েছে আদি দশা। সরল গতি সম্পন্ন কোনো কণার সাম্যাবস্থায় কোনটি সঠিক? দেখো তো পড়াইছি কিনা। সাম্যাবস্থায় গতি শক্তি সর্বোচ্চ, বিভব শক্তি কি সর্বনিম্ন। গতি শক্তি সর্বোচ্চ, কারণ এখানে বেগ সর্বোচ্চ। বেগ সর্বোচ্চ হয় তার কি? গতি শক্তি সর্বোচ্চ। এই দেখো, গতি শক্তি সর্বোচ্চ, বিভব শক্তি সর্বনিম্ন। 8-এর গড় 1 নম্বরটা বুঝছো কিনা? 8-এর গড় মানে 8-এর গড় 1 নম্বরটা বুঝছো কিনা? এখানে একদমই প্রশ্ন নাই, এগুলো একটাও মেডিকেল স্ট্যান্ডার্ড না, মেডিকেল আসার মতো না, চিত্র দিয়ে ভরে রাখছে। এখান থেকে আসল পড়া শুরু, প্রায় 30-40টা প্রশ্ন, একই রকম প্রশ্ন আমি দেখাই তোমাদের, একটা সূত্র থেকে সব প্রশ্ন। এখান থেকে আসল পড়া শুরু। প্রশ্ন আসলে এখান থেকে আসবে, দেখবা। কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে, কৌণিক বিস্তার ক্ষুদ্র মানে কি 4 ডিগ্রির কম। দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের, দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। সেকেন্ড দোলক হচ্ছে যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড। বুঝলে কিন্তু 2 সেকেন্ড, 1 সেকেন্ড কিন্তু না। সেকেন্ড দোলক মানে কি? দোলনকাল 2 সেকেন্ড। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? মুখস্থ রাখতে বলছিলাম, 0.993 মিটার বা 99.3 সেন্টিমিটার। প্রতিটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় এর দোলনকাল কি হবে? বুঝো কিন্তু, দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় দোলনকাল বৃদ্ধি পাবে, মানে ধীরে ধীরে চলবে, দোলনকাল বৃদ্ধি পাবে, বরং বেগ কমবে। দোলনকাল বৃদ্ধি পাবে মানে কি? বেগ কমা, বেগ কমা, ঠিক কিনা? একটি সেকেন্ড দোলকের দোলনকাল বৃদ্ধি পেয়েছে, দোলনকাল যদি 2 সেকেন্ড করতে হয়, বুঝো কিন্তু, সেকেন্ড দোলক তার মানে এর দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। তারা বলতেছে দোলনকাল বৃদ্ধি পাইছে, তার মানে 2-এর থেকে বাড়ছে। দোলনকাল যদি 2 সেকেন্ড কমাইতে হয়, তার মানে কি? দোলনকাল কমাইতে হবে। দোলনকাল কখন কমবে? যখন দৈর্ঘ্য কমাবো। দোলনকাল আর দৈর্ঘ্য পরস্পরের সমানুপাতিক, দৈর্ঘ্য কমাইলে দোলনকাল কমবে। এই হচ্ছে আনসার। দেখো বুঝছো কিনা। একটি সেকেন্ড দোলকের দোলনকাল টি কার্যকরী দৈর্ঘ্য দ্বিগুণ হলে দোলনকাল কত? কার্যকরী দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে দোলনকাল হয়ে যাবে √2 গুণ, তাই না? কারণ 2 তো রুট হিসেবে বের হবে, √2 গুণ হবে, √2 গুণ হবে। দেখো বুঝছো কিনা। পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? পর্যায়কাল দ্বিগুণ মানে হচ্ছে টি কে 2 গুণ করতে হবে। তাইলে এল কি হবে? এল হচ্ছে 4 গুণ করতে হবে, এল হচ্ছে 4 গুণ করতে হবে। তাহলে √4 হয়ে 2 বের হবে, 4 গুণ। কোন সরল দোলকের দোলনকাল অর্ধেক করার জন্য, দোলনকাল অর্ধেক, বুঝো কিন্তু, দোলনকাল অর্ধেক করলে এই যে টি, এটা হচ্ছে হাফ করতে চাই, তার মানে এল কি করতে হবে? 1/4 করতে হবে। 1/4 হলে তো রুট হয়ে হাফ বের হবে, তাই না? দৈর্ঘ্য 1/4 করতে হবে, দৈর্ঘ্য হচ্ছে L/4 করতে হবে।
সরল দৈর্ঘ্যে গতির জন্য কোণ কত বেশি হতে পারবে না? ইসাক স্যারে পড়ছি 4 ডিগ্রি বেশি হতে পারবে না। একটি বালিকা দোলনায় বসে দুল খাচ্ছে, বালিকাটা যদি উঠে দাঁড়ায় তাহলে দোলনকালে কি পরিবর্তন হবে? তো আমরা বলছিলাম যে যদি 4 ডিগ্রির মধ্যে থাকে তাহলে হচ্ছে ববের ভর পরিবর্তন হলেও সেটা কি কোনো যায় আসে না। ববের ভর যদি পরিবর্তন হয় তাও কিন্তু কি কোনো যায় আসে না। তাহলে এই ক্ষেত্রে বলো আমাদের আনসার কি হবে? যদি দোলনকাল 4 ডিগ্রির মধ্যে থাকে তাহলে ববের ভর যদি পরিবর্তন হয় তাও কি কোনো যায় আসে না। তাহলে বলো আনসার কি হবে? 11 নম্বর আনসার কি হওয়া উচিত? বলো বলো বলো। সি হওয়া উচিত। আচ্ছা দেখো তো এখানে দোলনার কথা বলছে, দোলনা কি 4 ডিগ্রির মধ্যে থাকে? দোলনা 4 ডিগ্রির মধ্যে থাকে কিনা এটা বলো। দোলনা 4 ডিগ্রির মধ্যে থাকে কিনা? দোলনা বলছে, দোলনা। আচ্ছা এই যে তোমাদের আনসার চেঞ্জ হওয়া শুরু হয়েছে। আচ্ছা বাতাস যদি না থাকে, একজন বাতাসের কথা আনসার। আচ্ছা ওকে ঠিক আছে, এই যে অনেকের আনসার চেঞ্জ হচ্ছে। আচ্ছা তো আমরা কিন্তু শর্ত প্রথমেই জুড়ে দিছি, সরলগুলোকে শর্ত তখনই খাটবে যখন 1 নাম্বার শর্তটা খাটবে, যে যখন কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকবে তখন হচ্ছে সেটা ববের যে ভর, ববের যে আকৃতি, ববের যে আয়তন উপাদান তার উপর ডিপেন্ড করবে না। বাট বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে, বালিকা যে উঠে দাঁড়ায় এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভরের এখানে চেঞ্জ হয়েছে, তাই না? ভরের এখানে চেঞ্জ হয়েছে। তো আমরা ওই যে দেখছিলাম না টি সমান 2π√m/k, ওইখানে যেমন ভরের সাথে সমানুপাতিক ছিল এখানেও কিন্তু তোমার হচ্ছে কি ভরের সাথে সমানুপাতিক, কারণ সে হচ্ছে 4 ডিগ্রির মধ্যে দোল খাচ্ছে না, সে আর 4 ডিগ্রির মধ্যে দোল খাচ্ছে না। এই ক্ষেত্রে যে উঠে দাঁড়ায় তো দোলনকাল কি হ্রাস পাবে, দোলনকাল কি হ্রাস পাবে, হবে দোলনকাল হ্রাস পাবে। ঠিক আছে, দোলনকাল কি হবে? হ্রাস পাবে। 4 ডিগ্রির মধ্যে কিন্তু দোলনা থাকে না। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? সেকেন্ড দোলকের দৈর্ঘ্য আর অভিকর্ষ ত্বরণ, দৈর্ঘ্য আর অভিকর্ষ ত্বরণ কিন্তু সমানুপাতিক। এটা কয়েকবার দেখাইছি এখন পর্যন্ত, খাতার মধ্যে লিখে দেখাইছিলাম। দোলকের ববের ভর বেশি হলে দোলনকাল কি হবে? দেখো যখন তোমাকে বলবে যে দোলকের ববের ভর, তার মানে তারা অলরেডি তাকে 4 ডিগ্রির মধ্যে রাখছে, দোলনা তো আর বলে নাই, ডিরেক্ট দোলক বলছে। দোলক বলা মানে এটা 4 ডিগ্রি ফিল আপ করে, তাই তাকে দোলক বলা হয়েছে। তখন ববের ভর তুমি বাড়াও বা কমাও অপরিবর্তিত। আমি কথাটা বুঝতে পারছি কিনা? দোলনা বললে সেটা অন্য কথা, দোলনা দুলতেছে। বাট দোলক যখন বলবে, সরল দোলক যখন বলবে, সেটা অবশ্যই কি 4 ডিগ্রি মেনটেন করছে বলে তাকে সরল দোলক বলছে। তখন সে সবগুলো সূত্র মানবে, অপরিবর্তিত থাকবে। সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, টাইম নির্ণয় করা যায়, সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? 0.5 আওয়ার্স করাইছে এখন পর্যন্ত। মহাকাশে কম্পাঙ্ক কত হবে? মহাকাশে খেয়াল করো, মহাকাশে কি আমাদের এই যে পর্যায়কাল এটা হচ্ছে অসীম, কম্পাঙ্ক হচ্ছে কি 0, পড়াইছি কিনা? একটি দোলক ঘড়ি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে কি ঘটবে? এই ক্ষেত্রে একটু বোঝানোর বিষয় আছে, আমি একটু তোমাদের ক্লাস কন্টেন্টটা দেখাই। সরল দোলকের দোলনকাল কখন পরিবর্তন হবে? সরল দোলকের দোলনকাল কখন পরিবর্তন হবে? তো আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও অভিকর্ষ ত্বরণ কমে, নিচে গেলেও অভিকর্ষ ত্বরণ কমে। ভূপৃষ্ঠে কি সর্বোচ্চ মেরু অবস্থায়, কালকে পড়ছি। তো দোলনকাল কখন বাড়বে? দোলনকালের সাথে দুইটা সম্পর্ক, এল বাড়ালে দোলনকাল বাড়বে, অথবা জি কমালে দোলনকাল বাড়বে, দুইটা বিষয়। ওকে, তাহলে দেখো যেসব স্থানে জি এর মান কমবে, কোন কোন স্থানে? মেরু অঞ্চল থেকে যদি বিষুব অঞ্চলের দিকে যাই, বিষুবতে জি এর মান কম, চাঁদে জি এর মান কম, পৃথিবীর 6/1 খনিতে বা পাহাড়ে মানে উপরে অথবা নিচে গেলে জি এর মান কম। সমতরণে লিফটে যদি নিচে নামতে থাকি, তাই না, তখন কি জি মাইনাস এ হয়ে যায়। কার্যকরী দৈর্ঘ্য যদি বাড়াই, কার্যকরী দৈর্ঘ্য কখন বাড়বে? গ্রীষ্মকালে গরমের জন্য সুতোটা একটু বৃদ্ধি পায়। দোলকটি যদি পারদ দ্বারা অর্ধপূর্ণ করি, এক্ষেত্রে ভর কেন্দ্রটা নিচে নেমে যায়। দোলকটা যদি পারদ দ্বারা অর্ধপূর্ণ করি, মনে করো পারদ দ্বারা অর্ধপূর্ণ করলাম,
ভর কেন্দ্র নিচে নেমে আসে তখন কি দৈর্ঘ্যটা বেড়ে যায়। তাপমাত্রা বাড়ালে, মাত্রই বললাম তাপমাত্রা বাড়ালে কি সুতাটা বেড়ে যাবে। আচ্ছা, দোলনকাল কখন কমবে? যেখানে জি এর মান কমবে, সেখানে জি এর মান বাড়বে। জি বাড়াইলে টি কমে। জি কখন বাড়বে? যখন আমরা বিষুব থেকে মেরুর দিকে যাব, মেরুতে কি জি বেশি। অথবা সমতরণে লিফটে যখন উপরের দিকে উঠবো তখন কি হয়ে যায়, জি প্লাস এ হয়ে যায়। কার্যকরী দৈর্ঘ্য যদি কমাই তাহলে কি টিও কমবে। কার্যকরী দৈর্ঘ্য কখন কমবে? শীতকালে। শীতকালে ঠান্ডায় কি সুতা চিকন হয়ে যায়। তাপমাত্রা যদি কমাই শীতকালে কি কথা। আচ্ছা, কিছু প্রশ্ন এইভাবে আসতে পারে যে দোলনকাল অসীম কখন হবে? মহাকাশে এবং পৃথিবীর কেন্দ্রে, এটা তো আমরা অলরেডি বলছি। এছাড়াও আরেকটা পড়া আছে, ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ। মনে করো কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, এর মধ্যেও কিন্তু কি জি থাকে না, তখন কি দোলনকাল অসীম হবে। ওকে, মোটামুটি এগুলোই। আর জিজ্ঞেস করতে পারে যে দোলনকাল অপরিবর্তিত কখন? তুমি যদি ববটা চেঞ্জ করো, বব যাই কিছু করো, ফাঁপা দোলক পিণ্ড পারদ দ্বারা পূর্ণ করো যদি, নো চেঞ্জ। দোলক ফাঁপা না হয়ে যে নিরেট হয়, নো চেঞ্জ। দোলক যদি সীসান না হয়ে পিতলের হয়, নো চেঞ্জ। কারণ কি উপাদানের উপর নির্ভর করে না, তাই না, ভরের উপর নির্ভর করে না। সমবেগে যদি চলো, একটা লিফটে তুমি যদি সমবেগে চলো, সমবেগে ত্বরণ শূন্য, সমবেগে ত্বরণ শূন্য, তাই সেই ক্ষেত্রে কি উঠো বা নামো, লিফটে যদি সমবেগে চলো জি এর কোনো পরিবর্তন হয় না, জি সেম থাকে। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। কোথায় ছিলাম? আচ্ছা, এখন আসো এখানে। একটি দোলক ঘড়ি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে, তো প্রথমে বুঝলাম পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে, পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে জি এর মান কি হবে? কমবে। বুঝো কিন্তু পাহাড়ের চূড়ায় ডি সমানুপাতিক 1/√g। পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে জি এর মান কমবে। জি এর মান করলে টি এর মান বাড়বে। টি এর মান বাড়া মানে ধীরে চলা। ধীরে চলা মানে কি সে সময় হারাবে। আর দ্রুত চলা মানে কি সময় লাভ করা। সময় হারাবে মানে কি সে আস্তে আস্তে চলবে, তার যেই সময়ে যাওয়ার কথা সেই সময় সে যাবে না, সময় সে হারাচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখবা যে ধীরে চলা মানে হচ্ছে সময় হারাবে, আর দ্রুত চলা মানে কি লাভ করা। এমনিও বাস্তব জীবনে কিন্তু অ্যাপ্লাই করা যায়। যে অনেক স্লো সে তো হারাবে, যে ফাস্ট সে জিতবে। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 3 গুণ করা হলে দোলনকাল কত গুণ হবে? দেখো, সেকেন্ড দোলকের কথা বলছি। সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? 2 সেকেন্ড। তাহলে দৈর্ঘ্য 3 গুণ করছে মানে কি? দৈর্ঘ্য 3 গুণ করছে মানে হচ্ছে √L যেটা, এটাকে 3 গুণ করছে, তো √3 দিয়ে গুণ করতে হবে। √3 দিয়ে 2টা গুণ হবে। আমরা এটা ম্যাথ ক্লাসে করাবো কিভাবে √3টা মান মনে রাখবা, √2 মান কত, √3 মান কত, কোনটা 1.41, কোনটা 1.71, এগুলো আমরা মান শিখাবো। আচ্ছা, একটি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ করলে, পর্যায়কাল দ্বিগুণ করতে চাও মানে কি এটাকে 2t করতে চাও, তাহলে এটাই কয় গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ হয়, আর সর্বোচ্চ অবস্থানে সরণ আর ত্বরণ সর্বোচ্চ হয়। কোন দোলকপিণ্ডের ব্যাস কমানো হলে, বুঝো কিন্তু দোলকপিণ্ডের ব্যাস কমাচ্ছে, আমরা একটা সূত্রের মধ্যে তোমাকে দেখাইছিলাম যে 2π√L/g। এখানে L মানে হচ্ছে L/r, মনে আছে কিনা? সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে বব যেটা আছে তার ব্যাসার্ধ, মনে পড়ে? এটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য L, এটা হচ্ছে কি ববের ব্যাস R। তো বলছে এখানে ব্যাস কমাচ্ছে। ব্যাস কমানো মানে বুঝো, ব্যাস কমানো মানে হচ্ছে ব্যাসার্ধও কমবে, তার মানে R এর মান কমতেছে। আলটিমেটলি R কমা মানে কি L = L + R। R কমা মানে কি L কমা, L কমা মানে কি T কমা। T কমা মানে হচ্ছে পর্যায়কাল কমছে, মানে দ্রুত চলবে না। কথাটা বুঝতেছো কিনা চিন্তা করো। ব্যাস কমাইছে, ব্যাস কমানো মানে ব্যাসার্ধ কমলো, ব্যাসার্ধ কমলো মানে L কমলো, L কমলো মানে T কমলো। T কমা মানে কি? T কমলো মানে কি সে এখন আরো দ্রুত চলবে। পর্যায়কাল কমছে মানে আগে 2 সেকেন্ডে পৌঁছাইতো, এখন 1 সেকেন্ডে পৌঁছাবে বা 1.5 সেকেন্ডে পৌঁছাবে। কমছে, পর্যায়কাল কমছে মানে কি সে এখন দ্রুত চলবে। বুঝছো কিনা? দেখো তো এরা বুঝছো কিনা। 37 নাম্বার, 37 বুঝছো? হ্যাঁ, শুধু দাগানো সেগুলোই প্র্যাকটিস করবা, দাগানোগুলাই। সরল দোলকে কার্যকরী দৈর্ঘ্য বনাম হচ্ছে পর্যায়কাল। কার্যকর দৈর্ঘ্য আর হচ্ছে পর্যায়কাল। দেখো, কার্যকর দৈর্ঘ্য
আর পর্যায়কাল হচ্ছে রুট বর্গমূলের সমানুপাতিক। যেহেতু দৈর্ঘ্য বলছে তাহলে কি টি স্কয়ারের সমানুপাতিক। তো এরকম যদি বর্গ থাকে তখন কিন্তু গ্রাফটা এরকম হয়। যখন বাড়বে এটা গ্রাফটা কিন্তু এরকম হয়, কারণ সমানুপাতিক তো। ব্যস্তানুপাতিক হলে নামতো বাট সমানুপাতিক তো, তাই বাড়ে। এটাকে বলা হয় প্যারাবোলা বা পরাবৃত্ত। ম্যাথ যারা পড়ছো তারা জানার কথা। আর যদি শুধু সমানুপাতিক হইতো, যেমন এল আর জি পরস্পরের সমানুপাতিক, এই ক্ষেত্রে গ্রাফটা কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা। এল আর জি পরস্পর সমানুপাতিক, এই ক্ষেত্রে গ্রাফটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার? এই দুটো জিনিস ক্লিয়ার, যে এল আর টি স্কয়ার হচ্ছে প্যারাবোলা, এল আর জি হচ্ছে কি পরস্পরের সমানুপাতিক, তাই হচ্ছে মূলবিন্দু সরলরেখা। ববের ভর 4 গুণ বাড়ালে পর্যায়কাল কেমন হবে? কিচ্ছুই হবে না, কারণ ববের ভর তুমি যাই করো, ববের ভরের উপর কিছু ডিপেন্ড করে না। 4 ডিগ্রির মধ্যে থাকলে ববের ভর তুমি যাই করো, পর্যায়কাল কিচ্ছু হবে না। এটা পড়ছি ইসাক স্যারে, সেকেন্ডগুলোকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে 1 সেকেন্ড পড়ছি। এটাও পড়াইছি, 1:2 হলে 1:4 হয়। ইসাক স্যারে কিন্তু এগুলো কমন। একটি সরলদৈর্ঘ্যে পৃথিবী কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল অসীম, পড়াইছি কিনা? পৃথিবী কেন্দ্রে জি এর মান 0, দোলনকাল অসীম, কম্পাঙ্ক 0। শেষ, পর্যাবৃত্ত গতি শেষ আলহামদুলিল্লাহ। ইসাক স্যার, তপন স্যার দুইটাই শেষ করছি 1 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ। ওকে, তো পিডিএফ দিয়ে দিব তোমাদের, সলভ করে ফেলবা। আমরা হচ্ছে 6টা অধ্যায়ের মধ্যে শেষ করছি মনে হয়, তাই না? 1, 2, 4, 5, 6, আজকে হচ্ছে 8, 6টা অধ্যায় শেষ করছি। ওকে, আমরা নেক্সট ক্লাস থেকে 2টা করে অধ্যায় পড়া শুরু করবো ইনশাল্লাহ। তো 6টা ক্লাস, আশা করি যা কিছু পড়াইছি বইয়ের কোনো কিছু বাদ নাই। তুমি বই খুলে দেখতে পারো, এখন চাইলে বই খুলে দেখতে পারো, বইয়েরও সব কিছু পড়াই দিছি, বইয়ের কিছু বাদ নাই। এমসিকিউ সলভ মানে বইয়ের সব কিছু পড়া হয়ে গেছে, ঠিক আছে? তো ইনশাল্লাহ ভালো করবা তোমরা, যা আসবে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম।